আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে তারেক রহমানের সাথে একটা লিয়াজো মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজো মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলা হতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটাডের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া ছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হচ্ছে। এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি। বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি। এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত, তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে, দেশে বিদেশে আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন, এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন, তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে। এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, কি কৌশল নির্ধারণ হয়েছে, বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা, এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু
বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকে, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশে ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা জানি না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে এবং আমরা দেখি কে জয়লাভ করে। প্রিয় সম্মানিত দর্শক, ইতিহাস সাক্ষী দেয় আওয়ামী লীগকে যে বা যাহারাই অপ্রাসঙ্গিক করতে চেষ্টা করছে, দিন শেষে তাহারাই অপ্রাসঙ্গিক হইয়া গেছে। দেখেন, আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে এইটার প্রমাণ আপনি পেয়ে যাবেন। অন্তত আমাদের নিজের দেখা, নিজের চোখে দেখা ঘটনাগুলোর দিকে তাকালে তো আমরা বুঝতে পারি ডক্টর ইউনূসের শাসনামলে এমন কোনো কাজ নাই যে ডক্টর ইউনূস করেন নাই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, কিন্তু পেরেছেন? পারেন নাই। দিন শেষে তারাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবং হয়ে যাবেন, অনেকাংশে হয়ে গেছেন এবং পরিপূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যদি তাদের আদর্শ থেকে তারা না সরে যায়, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার আদর্শ থেকে। আপনি বলতে পারেন যে তারা কি আদৌ অপ্রাসঙ্গিক হয়ে গেছে? না, এখনো পুরোপুরি অপ্রাসঙ্গিক হয় নাই, কিন্তু এই কথাটা আমরা বলতে পারি যে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ইতিহাস যেহেতু আমাদের সাক্ষী দিচ্ছে, এখন পর্যন্ত গতকাল 15ই মার্চ 2026 সন্ধ্যা 6টায় যে নিউজটা প্রকাশ হয়েছে, সেই নিউজের পরিপ্রেক্ষিতে এই কথাটা আমরা এখনো বলতে পারি যে তারা, অর্থাৎ দেশবিরোধী শক্তি যারা আছেন,
তারা এখনো চাচ্ছেন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে রাখার জন্য। আমি আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাই। আওয়ামী লীগ প্রসঙ্গে জাবি, শিক্ষিকার মন্তব্য ঘিরে বিতর্ক, ছাত্র শক্তি ও শিবিরের প্রতিবাদ। মানে আওয়ামী লীগ প্রসঙ্গে জাবি শিক্ষিকা মানে জাবি শিক্ষিকা তিনি একটা মন্তব্য করছেন। কেন তিনি ওই মন্তব্য করলেন তার জন্য সমালোচনা মানে প্রতিবাদ করতেছে কারা? ছাত্র শিবির, ছাত্র শক্তি। তারা তাদের আদর্শটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে জানি। আচ্ছা, এই বিষয়টা আমরা এই আলোচনায় আর এগোতে চাই না। দ্বিতীয় প্রসঙ্গে আসি, আওয়ামী লীগের জন্ম। আমি যদি ভুল না করে থাকি 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের জন্ম। তার আগে 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম। জন্মটার দিকে যদি আপনি তাকান, ছেঁড়া কাতায় শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্নের মতো না? জন্ম হয়েছে পাকিস্তানে, কিন্তু স্বপ্নটা স্বাধীন হব, স্বাধীন ভূখণ্ড হবে, আমরা তাদের শাসনের, আমরা তাদের শোষণের পাত্র আর হতে চাই না। এটা হলো তাদের জন্মের মানে জন্ম হওয়ার আকাঙ্ক্ষা, আশা, যেইটাই সাধারণ মানুষ সম্মতি পোষণ করছেন। মানে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের জন্মটাই হয়েছে স্বাধীনতার আশা বুকে বেঁধে, পরাধীনতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, সেই রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করার জন্য কি তারা তখন চেষ্টা করে নাই? করছে তো। ছাত্রলীগকে নিষিদ্ধ করছিল, করে নাই? হিয়ারা তারা অপ্রাসঙ্গিক হয়েছে কিনা? হয়েছে। এখন নেতৃত্বের বিষয়ে যদি আপনি আসেন, একটা রাজনৈতিক দলের টিকে থাকা, একটা রাজনৈতিক দলের কৌশল, একটা রাজনৈতিক দলের ভাব গাম্ভীর্য সকল কিছু নির্ভর করে নেতৃত্বের উপর। নেতা ছাড়া যেমন নেতৃত্ব হয় না, নেতৃত্ব ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না। আপনি এই দলটার দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন কোনো চেষ্টা তারা করে নাই যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ থেকে মাইনাস করার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ থাক, আওয়ামী লীগ থাক, কিন্তু বঙ্গবন্ধু যেন না থাকতে পারে, মানে তাদের ভাষায় মুজিব যেন না থাকতে পারে, এরকম চেষ্টা তারা করছে না? অনেক করছে, কিন্তু পারে নাই। কারণ ওই যে বঙ্গবন্ধুকে ঘিরেই তো দলটা, বঙ্গবন্ধুর লালন পালন করাই তো এই দলটা। পরিশেষে যখন এই দলটার যে চাহিদা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত হারাইছেন। তারপরও নিজেদের লক্ষ্যে অটুট থেকে লক্ষ্যটা অর্জন করছেন। তার পূর্বে 23 বছরের লড়াই সংগ্রাম তো অবশ্যই আছে। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে মাইনাস করতে হবে, মাইনাস তারা করছে। সপরিবারে একেবারে রাতের অন্ধকারে বৃষ্টির মতো গুলি ছুটছে, দলটা এখনো টিকে আছে। কেন? তারপরের যে নেতৃত্বটা আসছে একেবারে সেম কোয়ালিটি, আদর্শ থেকে এক চুল পরিমাণ তারা বিচ্যুত হয় নাই। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা অনেক কিছু হয়েছে, তাকে মাইনাস করার জন্য অনেক কিছু হয়েছে। এমনকি ডক্টর ইউনূসের আমলে অনেক চেষ্টা করে, মানে আমাদের দেখা যেটা, আমরা তো ওই দিকের বিষয়গুলো আমরা জানি না, কিন্তু আমরা যতটুকু দেখছি 111-এর সময় তখনও চেষ্টা করা হয়েছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপিকেও চেষ্টা করা হয়েছে নেতৃত্ব শূন্য করার জন্য। সেখানেও ডক্টর ইউনূসের কালো থাবা ছিল, কিন্তু দেখেন সেটা পারে নাই। চেইন অফ কমান্ড, একে অপরকে মেনে চলা, এবং সবারই নজর সেই নেত্রীর দিকে। তার নেতৃত্ব, তিনি কিভাবে নেতৃত্ব দেন, তার সূক্ষ্ম পরিকল্পনা। এখন আসেন মূল পয়েন্টে। শেখ হাসিনার সূক্ষ্ম পরিকল্পনায় এগুচ্ছে আওয়ামী লীগ। অনেকেরই ঘুম হারাম, অনেকেরই কি ঘুম হারাম নাকি, এটা আমি প্রশ্ন করলাম আপনাদেরকে। দেখেন, আমি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পোস্ট দেখলাম এবং অনুসন্ধান দেখলাম, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা, শীর্ষস্থানীয় নেতারা, তারা দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং অনেকেই দেখে অনেকভাবে সেই বিষয়টা উপস্থাপন করতেছে। আমি যদি আমার মতো করে বলি, যেহেতু ভারতের আমন্ত্রিত ব্যক্তিরা আসেন নাই, যেহেতু তারা এটা এড়িয়ে চলেছেন, যেহেতু ভারত এটা থেকে দূরে থেকেছেন, সেহেতু বোঝা যায় যে ভারত আওয়ামী লীগের থেকে সহযোগিতার হাত ফিরিয়ে নিছে। মানে এইভাবে বোঝানোর চেষ্টা করতেছে, এইভাবে তারা লেখালেখি করতেছে। কিন্তু মূল বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, বলা হইতেছে যে দিল্লিতে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে ভারতের যে সমস্ত সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ভারতের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা নাকি সেখানে উপস্থিত হন নাই।
আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, উপস্থিত হয়েছিলেন কিনা, বা হইলে কি না হইলে কি সেই তর্কে বিতর্কে আমি যাব না। আমার মেন পয়েন্টটা হলো ওই যে গুরুত্বপূর্ণ বৈঠক, ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটাও বলতে পারি না, কিন্তু কি আলোচনা হতে পারে সেটা আমরা অনুমান করতে পারি। কিভাবে অনুমান করতে পারি? ওই যে নেতৃত্ব, একেবারে শীর্ষস্থানীয় নেত্রী শেখ হাসিনা, তার একটা বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমি একাধিকবার আলোচনা করেছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ সক্রিয় হতে যাচ্ছে এবং সেইখানে যে তারা অংশগ্রহণ করবে প্রস্তুতিও রীতিমতো তারা নিচ্ছেন। পাশাপাশি আওয়ামী সভানেত্রীর পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা চলে আসছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, অন্য প্রস্তুতি নাও, ফিরতে হবে দেশে, নামতে হবে দেশের ময়দানে। এই যে ইঙ্গিতটা, এই যে বার্তাটা, এই বার্তার পরিপ্রেক্ষিতে সবাই একেবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। আমি মনে করি দিল্লিতে যে গত পরশু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল, জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতি দেখা গেছে, সেই বৈঠকে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আমি মনে করি। আর একটা তথ্য বেশি বাড়াইতেছে, কিন্তু জোরালোভাবে সেটা বলতে পারি না, তবে ঘটনা সত্য হতে পারে। অজিত ডোভাল এবং বাংলাদেশের নিরাপত্তার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে নাকি বৈঠক করবেন। যাই হোক, সেটা অন্য বিষয়। জনাব মাওলা সাহেব তিনি যেভাবে বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে প্রাকৃতিক নিয়মে, কারণ প্রাকৃতিক নিয়ম বলতে কি দরকার, কি দরকার? যেমন ধরেন বর্ষাকালে যদি বর্ষা না হয়, যদি বন্যার পানিতে নদীতে যদি জ্বর না আসে, তারা যদি নদীর পানি দেখে যদি মনে না হয় যে নদীতে জ্বর আছে, নদীর যৌবন ফিরে পাইতেছে, তাহলে সেটাকে বর্ষাকাল বলা যায় না। শীতকালে যদি গরম অনুভূতি হয় সেটাকে শীতকাল বলা যায় না, শীত বলা যায় না, সেটা গরম। এই যে একটা কি বলে যে চাহিদা, যখন গোলাপ ফুল ফোটে, যখন শাপলা ফুল ফোটে, তখন যে প্রকৃতিতে তারা সৌন্দর্য বিলিয়ে দেয়, সুঘ্রাণ বিলিয়ে দেয়, মানুষের মনে একটা প্রশান্তির ছায়া দেয়, সেইটা কিন্তু ওই ফুলটা না ফুটলে, ওই ফুলটা ঘ্রাণ না ছড়ালে সেটা বোঝা যাবে না। যখন আপনি কোনো গোলাপ বাগানে যাবেন, ওই গোলাপের ঘ্রাণে আপনার মনটা শীতল হবে। আপনার একটা কি বলে, যতই আপনি অনেক চিন্তিত এবং আপনার একটা কি বলে অনেক দুঃখের মধ্যে আপনি আছেন, তারপর আপনার মনটা একটু হালকা হবে। কারণ কি, ওই ঘ্রাণটা আপনার ঠিক মতো জায়গা থেকে আঘাত করতেছে, অনুভূতি দিচ্ছে, যার কারণে আপনার সেই অনুভূতিটা হচ্ছে, দুঃখ কষ্ট এক সাইডে চলে যাচ্ছে। কৌশল আওয়ামী লীগের, অনেকেই বলে যে আমি নাকি কথা পেছিয়ে পেছিয়ে বলি, একেবারে সোজা সাপটা গ্রামের ভাষায় কথা বলতে চেষ্টা করি, তারপরে এরকম অভিযোগ যখন আপনারা দেন, সত্যিকার অর্থে আমি দুঃখিত। আমি চেষ্টা করি যে একেবারে সোজা লাইনে বলার জন্য, যে আওয়ামী লীগ, ওই যে আওয়ামী সভানেত্রী, তিনি, তাকে আপনি যত ছোটভাবেই দেখতে চেষ্টা করেন না কেন, তাকে যত ছোটভাবেই দেখেন না কেন, তিনি বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি বিশাল বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে। এখন পর্যন্ত এরকম একটা দুর্বিষহ সময়, পরিবেশ পরিস্থিতির মধ্যেও প্রতিটা নেতা কর্মী, শুধু নয় সমর্থক, সাধারণ নাগরিক সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে, যেটি নির্যাতিত হচ্ছে, যেটি কি বলে অপমান অপদস্থের শিকার হচ্ছেন, তারই শরণাপন্ন হচ্ছেন, তার সাথে দুইটা কথা শেয়ার করে মনকে হালকা করার চেষ্টা করতেছেন, যেটার প্রমাণ পাবেন আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেজ বা চ্যানেলগুলোতে। তাহলে আপনি ভাবুন, সেই অভিজ্ঞ সম্পন্ন একজন নেত্রী সূক্ষ্মভাবে পরিকল্পনা করতেছেন, সেই পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ এগুচ্ছেন বা এগুতে চাচ্ছেন, আর এইটাকে বর্তমান বাংলাদেশে প্রচার করা হইতেছে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা একেবারেই সঠিক ধারণা বলে আমার কাছে মনে হয় না। সময় কথা বলে, সময় কথা বলে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্ট হয়, যদিও ধৈর্য তিক্ত। ধৈর্যে আপনি যদি 1 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকেন, ওই 1টা ঘন্টা আপনার কাছে তিক্ততায় ভরা থাকবে, আপনার কাছে তিতো তিতো মনে হবে, কিন্তু যখন ফলটা আসবে অতি মিষ্ট। সেই জন্য তাদের শীর্ষস্থানীয় নেতার বক্তব্য যদি আপনারা শোনেন, সেখানে স্পষ্টভাবেই তারা বলেন ধৈর্যের রাজনীতি তারা করতেছে, সময়ের রাজনীতি করতেছে। আপনারা তো অমকের নাম শুনছেন, তমকের নাম শুনছেন, শাসনামল তো দেখেননি। দেখেন একটু শাসনামল কেমন হয়। একজন ব্যক্তির মন্তব্য আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যে আওয়ামী লীগ যদি 4 থেকে 5 বছর পরে ফিরে আসে, এই দেশের গাছপালা, তৃণ, লতা পাতা, আকাশ বাতাস পাতাল সকল কিছুই আওয়ামী লীগকে চাবে। কেন এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে জন্ম নিল কেন? নিজেকে একবার প্রশ্ন করুন।
আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, অপ্রাসঙ্গিক হওয়ার পথেই হয়, তাহলে দেশের নাগরিক, দেশের মানুষের মনে এই আশাটা কেন বাঁধলো তারা যে যদি আরো 1 বছর, 2 বছর, 3 বছর দেরি হয়, বাংলাদেশের আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, গাছ তনু বৃক্ষলতা সবাই আওয়ামী লীগের গান গাইবে, আওয়ামী লীগকে চাইবে। কেন এই স্বপ্নটা কেন বুকে জন্মাইতেছে? কারণ বিগত সময়ের 18 মাসের শাসনামল, ওই যে আওয়ামী লীগের শাসনামলের সময় সভানেত্রীর বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য, সকল কিছুই যেন বাস্তবে প্রতিফলন হয়েছে ডক্টর ইউনূসের শাসনামলে। প্রিয় দর্শক, আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। সকল কিছুই একেবারে সোজা সাপটা খুলে বলা ঠিক না এবং খুলে বলা উচিত না। আমি যতটুকু বুঝি আমার যুক্তিটা শুধু উপস্থাপন করি। আমার আলোচনাটা আপনাদের যুক্তি অনুযায়ী আপনারা বিচার বিবেচনা করবেন। হয়তো আমার আলোচনাকে আপনি মার্ক যদি দেন, 0 মার্ক দিতে পারেন, আমি তর্ক বিতর্কে জড়াবো না। অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।